আজকে আমাদের ডেবরা বিধানসভা ক্ষেত্রে ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্দেশে আজকে আমরা একটা সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। আমাদের সমস্ত নেতৃত্ববৃন্দরা আছেন, ডেবরা ব্লক কোর কমিটির নেতৃত্ববৃন্দরা। আজকে আমরা যেই উদ্দেশ্যে উপস্থিত হয়েছি বা আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আপনাদেরকে ডাকা হয়েছে একটাই মাত্র উদ্দেশ্য, যে বাংলাকে করোনা এবং আমফানের পরবর্তী সময়ে বিজেপি নানাভাবে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যই বাংলাকে এবং বাঙালিকে নানাভাবে অপমান করে চলেছে। একটাই উদ্দেশ্য, কিভাবে তাদের স্বার্থ সিদ্ধি হবে, কিভাবে তার রাজনৈতিকগতভাবে তার ফ্রুটফুল হবে, সেই উদ্দেশ্যকে সামনে রেখে আজকে আমরা দেখেছি বিজেপি নানা রকম রাজনীতি করছে। তার যোগ্য জবাব দেওয়ার জন্য গোটা বাংলাব্যাপী 294টা বিধানসভা ক্ষেত্রে বিধায়করা সাংবাদিক সম্মেলন করছেন। আমাদের ডেবরাও আমরা তৃণমূল কংগ্রেসের সকলকে সঙ্গে নিয়ে আমরা আজকে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছি। সেখানে আমাদের একটা কথাই বলার, যে আমরা দেখেছি করোনা নামক এক অদৃশ্য শক্তি, ভয়াবহ রূপ, যেটা গোটা বিশ্বকে গ্রাস করে চলেছে। গোটা বিশ্বের মানুষ আজকে সন্ত্রস্ত, তাদের বাঁচার জন্য, অস্তিত্ব লড়াইয়ের জন্য তারা সংগ্রাম করে চলেছে। এবং তারপরে আমরা দেখেছি বাংলার বুকে আছড়ে পড়েছে এক বিধ্বংসী ঝড় আমফান, যে আমফানে আমরা তার বাংলার বেশ কয়েকটি জেলা বহু ক্ষতির সম্মুখীন হয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, জননেত্রী, জনদরদী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, তিনি মাঠে দাঁড়িয়ে ফিল্ডে থেকে এই করোনার মোকাবিলা করছেন, মানুষকে সচেতন করছেন, কিভাবে মানুষের দুবেলা দুটো মানুষ খেতে পাবে, কিভাবে তারা তাদের বাঁচার রসদ তিনি পৌঁছে দেবেন, তার কিন্তু একটার পর একটা পরিকল্পনা করেছেন। এবং সেই সঙ্গে আমফানও দেখেছি, এই ভয়াবহ যে দুর্যোগ, যেটা বাংলার মানুষ মনে হয় কখনো দেখেননি এত বড় দুর্যোগ, সেই দুর্যোগেও আমরা দেখেছি নেত্রী নিজে নবান্নে বসে সমস্ত বিধায়ক থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে, পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে তিনি অ্যালার্ট করেছেন যে কিভাবে আমরা এই আমফানে মানুষের ক্ষতি না হয়, মানুষকে কিভাবে সেফটি জায়গায় পৌঁছানো যায়, মানুষকে কিভাবে তার সুরক্ষিত জায়গায় রাখা যায়, তার কিন্তু ব্যবস্থা করেছেন। আমরা দেখেছি সেই সময় বহু মানুষকে, যাদের ভেঙে যেতে পারে বাড়ি, যাদের ক্ষতি হতে পারে, সে সমস্ত মানুষকে কিন্তু আমরা দেখেছি তাদেরকে সেফটি জায়গায় নিয়ে আসা হয়েছে। আমরা আমফানের বিধ্বংসী রূপ দেখেছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি, কি দেখলাম না, বিজেপি নামক দল একটা যারা এই ভয়াবহ পরিস্থিতির সময়, হয় করোনা বলুন এবং আমাদের বলুন আমফান বলুন, কোনো সময় কিন্তু মানুষের পাশে দাঁড়ায়নি। কোনো সময় মানুষের পাশে দাঁড়িয়ে বলেনি যে মানুষটার কি প্রয়োজন, বা বলেনি যে করোনার জন্য কী কী সচেতনতা অবলম্বন করতে হবে, বলেনি তারা যে মানুষের জন্য দুটো মাস্ক দিই, বা রাজ্য সরকার যে যে সিদ্ধান্ত গ্রহণ করছে, যেভাবে মানুষকে সুরক্ষিত করার জন্য, করোনা থেকে বাঁচানোর জন্য একটার পর একটা সিদ্ধান্ত নিচ্ছেন, যে আমরা একটু সাপোর্ট করি, আমরা একটু পাশে দাঁড়াই মানুষের পাশে, আমরা কিন্তু একটি বারের জন্যও দেখিনি। আমরা কি দেখেছি, যে বিজেপির বিভিন্ন নেতৃত্বকে, বিজেপি সহ আরও কয়েকটা রাজনৈতিক দল, তাদের নেতৃত্বকে আমরা কি দেখলাম, কখন দেখলাম না টিভির পর্দাতে, ফেসবুকে, তারা ঘরে বসে মুখে পদ্মফুল মার্কা একটা মাস্ক পরে এটা সেটা বলে যাচ্ছে, যে বলাতে আমরা দেখেছি বাংলার মানুষ, তাদের যে একটা সম্মান, আত্মসম্মান ছিল, বাংলার মানুষের যে নিজস্বতা ছিল, সেই জায়গায় বাংলার মানুষ কিন্তু ক্ষিপ্ত হয়ে উঠেছে। বাংলার মানুষ বলছে এটা কি, এটা কোনো রাজনৈতিক দল? রাজনীতি করার উদ্দেশ্যই কিন্তু আমরা জানি মানুষের পাশে থাকা, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের দুঃখের সময়, কষ্টের সময়, বিপদের সময় মানুষকে সামনে থেকে মানুষকে সাহায্য করা। সেই জায়গায় তারা শুধুমাত্র টিভির পর্দাতে দেখছি, ঘরে বসে কোয়ারেন্টাইনে থেকে, হোম কোয়ারেন্টাইনে থেকে টিভির পর্দাতে আমরা বক্তব্য শুনছি, দেখছি। সেই জায়গায় আজকে আমাদের এই উদ্দেশ্যে আজকে রাজনৈতিক এই সম্মেলন, সাংবাদিক সম্মেলন, যে সম্মেলনে আমরা বলতে চাই, আমাদের ডেবরা ব্লক সহ সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা একটা কথাই বলতে চায়, যে দিদি যেখানে লড়াই করছেন মাঠে দাঁড়িয়ে, সামনে দাঁড়িয়ে, সেখানে বিজেপি কোথায়? আজকে বিজেপি বলছে, তারা চেষ্টা করছে, বলার চেষ্টা করছে যে বাংলাকে, যে বাংলা একমাত্র বলবো ভারতবর্ষের কয়েকটা অবিজেপি শাসিত রাজ্যের মধ্যে বাংলা একটা, সেই বাংলাকে বিজেপি বলার চেষ্টা করছে না
বাংলা হলো উহান, ভারতবর্ষের উহান হিসাবে বাংলাকে তারা চিহ্নিত করার চেষ্টা করছে। এটা আমাদের বাংলার অপমান নয়, বাঙালির অপমান নয়। আজকে যদি আমরা পরিসংখ্যান দেখি, আজকে যদি আমরা পজিটিভ কেসেস পরিসংখ্যান দেখি, আজকে যদি আমরা মৃত্যু কত হয়েছে করোনায়, কোভিড-19 কত মৃত্যু হয়েছে, তার যদি ভারতবর্ষের সঙ্গে বাংলার পরিসংখ্যানের তুলনা করি, আজকে যদি আমরা টেস্টের তুলনা করি, তাহলে আমরা দেখব ভারতবর্ষের বহু রাজ্য আছে বাংলার থেকে তারা এগিয়ে আছে। করোনা পজিটিভে মৃত্যু, করোনার টেস্টের ক্ষেত্রে তারা অনেক পিছিয়ে আছে, তারা পজিটিভের ক্ষেত্রে অনেক সেই সমস্ত রাজ্যগুলো এগিয়ে আছে। আজকে পরিসংখ্যানটা আপনাদের কাছে তুলে ধরতে চাই। আজকে আমরা ডেবরাবাসী সহ বাংলার মানুষের কাছে এই জবাবটাই দিতে চাই যে বিজেপি যে সমস্ত কথাগুলো রটাচ্ছে, যেভাবে বাংলার আত্মসম্মানে খেলা করছে, বাঙালির আত্মসম্মানে খেলা করছে, তার যোগ্য জবাব কিন্তু আজকে আমাদের মানুষেরা দেবে, বাংলার মানুষরা দেবে। আমি তার জন্য আজকে আপনাদের কাছে এই যে প্রকৃত তথ্যটা তুলে ধরতে চাই। যখন আমরা লক্ষ্য করেছি যে টিভির পর্দায় বসে বিভিন্ন নেতৃত্ববৃন্দ বাংলায় ছেয়ে যাচ্ছে করোনা, এত মানুষ করোনা আক্রান্ত হচ্ছে, উপযুক্ত টেস্ট হচ্ছে না, হ্যাঁ, তারা বাংলার মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন যে কিভাবে গোপন করে করোনা আক্রান্তের সংখ্যা কমাবো, সে জায়গায় আপনাদের কাছে তথ্যটা তুলে ধরতে চাই, প্রকৃত তথ্য। আমরা যদি দেখি যে প্রতি 10 লক্ষ জনসংখ্যা পিছু যদি আমরা লক্ষ্য করি, সেখানে ভারতবর্ষের ক্ষেত্রে আমরা দেখেছি কোভিড-19 পজিটিভ হয়েছে 166.99%। সেইখানে বাংলায় আমরা দেখছি শুধুমাত্র 74.87%, যেখানে বাংলা 13 নম্বর স্থানে আছে ভারতবর্ষে। সেই জায়গায় আমরা অনেক রাজ্য, গুজরাট থেকে শুরু করে, মধ্যপ্রদেশ থেকে শুরু করে, আজকে পাঞ্জাব থেকে শুরু করে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে বা দিল্লি, বিভিন্ন রাজ্য অনেক এগিয়ে আছে। সেই জায়গায় বাংলা আমাদের অনেক পিছিয়ে আছে। তার সত্ত্বেও বিজেপি বলছে যে বাংলা উহানে পরিণত হয়েছে, বাংলায় করোনা অনেক এগিয়ে। আমরা যদি এই জায়গায় আমরা যদি মৃত্যুটা দেখি, মৃত্যুর গড়, ভারতবর্ষে যেখানে মৃত্যুর গড় 4.82%, সেই জায়গায় বাংলার ক্ষেত্রে মৃত্যুর গড় মাত্র 3.75%, যেটা বাংলায় ভারতবর্ষের মধ্যে বাংলা 5ম স্থানে আছে। তার আগে আছে গুজরাট, তার আগে আছে মহারাষ্ট্র, তার আগে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, দিল্লি। সেই জায়গায় সেই খবরগুলো আসছে না। শুধুমাত্র বাংলাকে কালিমালিপ্ত করতে হবে, বাঙালিকে অপমান করতে হবে, বাঙালি মানুষের আত্মসম্মান নিয়ে খেলা করতে হবে। সেই জন্যই কিন্তু বলে যাচ্ছে যে বাংলা উহানে পরিণত হয়েছে। আজকে আমরা এই তথ্য যদি দেখি, আমরা লক্ষ্য করেছি টিভির পর্দাতে যে আহমেদাবাদ হাইকোর্ট, একদিন খবর আমরা দেখলাম যে আহমেদাবাদ হাইকোর্ট বলছে যে গুজরাট হাইকোর্ট বলছে আহমেদাবাদে একটি সিভিল হসপিটাল আছে, সেই সিভিল হসপিটালে এত পরিমাণ মৃত্যু হয়েছে যে মৃত্যু প্রকাশ্যে আসেনি। একমাত্র বিজেপি শাসিত রাজ্যগুলোই সেই মৃত্যুর খবর তারা বাইরে আনেনি। সেই হসপিটালকে সেই আহমেদাবাদ হাইকোর্ট ঘোষণা করছেন যে অন্ধকূপ, মৃত্যুর অন্ধকূপ হিসেবে। এত পরিমাণ মৃত্যু হয়েছে যে খবর বাইরে আসেনি। এমনও খবর দেখেছি আমরা গুজরাটের কোনো আধিকারিক বলছেন যে আমাদের এত পরিমাণ পজিটিভ বেরোবে, সেই কারণে আমরা টেস্টও কমিয়ে দিয়েছি। আজকে বাংলার বিভিন্ন সংবাদ মাধ্যমও বলুন, কেউ করে থাকেন, অনেক মানুষদের মুখে, বিজেপির ছেলেদের মুখে শুনেছি যে বাংলায় নাকি টেস্ট হয় না, বাংলার টেস্ট অনেক বেশি করোনা পজিটিভ হয়ে যাবে, সেই কারণে টেস্ট করতে চাইছে না। আমরা যদি তার হিসাবেও দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে ভারতবর্ষের নমুনা পরীক্ষার ক্ষেত্রে বাংলা সেখানে 4র্থ স্থানে আছে। সেই জায়গায় আর সক্রিয় যদি কেস দেখি, যেখানে জাতীয় গড় 79.75, সেখানে আমাদের বাংলার ক্ষেত্রে 41.26%, যেটা 14 নম্বর স্থানে আছে। তাহলে করোনা পজিটিভ নিয়ে বিজেপি শুধুমাত্র বাংলাকে হেয় করার জন্য, বাংলাকে ছোট করার জন্য চক্রান্ত করে টিভির পর্দায় বসে ফেসবুক নিউজ করে আজকে অপমান করার চেষ্টা করছে। সেই কারণে কিন্তু আমাদের বাংলার মানুষ বেশি দিন আর ধৈর্য ধরে থাকবে না। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি যে লকডাউন নিয়ে রাজনীতি, বিজেপি লকডাউন নিয়ে রাজনীতি করেছে। আমরা জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন লকডাউন ঘোষণা করলেন, তিনি লকডাউনের সময় বলেছিলেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে সমস্ত জায়গা
একদম লকডাউন সক্রিয় থাকবে। দিদি ঘোষণা করার পরে কিন্তু কয়েকদিন পর কেন্দ্র সরকার ঘোষণা করেছে, মাথায় রাখতে হবে। যেটা ঘোষণা করা উচিত ছিল কেন্দ্র সরকারের আগে। 30শে জানুয়ারি যখন ঘোষণা করেছিল যে গোটা বিশ্বে মহামারী আকার ধারণ করছে করোনা, তারপরেও কেন্দ্রীয় সরকার, বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার নিজেদেরকে উঁচু দেখানোর জন্য, নিজেদেরকে বিজেপি শাসিত দেশ তাদেরকে আরও বেশি যে আমরা কিছুই হবে না আমাদের, আমরা ঠিক করে নেব, এই ভাবনাকে মাথায় রাখতে গিয়ে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ না রেখে দেশ চালিয়ে গেছে। তার ফলে আমরা দেখেছি আজকে করোনা সংক্রমণ বেড়ে চলেছে। দিদি যখন ঘোষণা করলেন তারপরে দেখেছি কয়েকদিন পর মোদি ঘোষণা করেছেন, এবং কখন ঘোষণা করেছেন? 3 ঘন্টা সময় রেখে ঘোষণা করেছেন। তার আগে যদি রাজনৈতিক পরিস্থিতি আমরা দেখি যে একটা নির্দিষ্ট রাজ্য তাদের হাতে ক্যাপচার করার জন্য, তাদের হাতে নেওয়ার জন্য আজকে চক্রান্ত করে টাইমের মধ্যে লকডাউন ঘোষণা না করে মাত্র সেই রাজ্যটি হাতে পাওয়ার পর 3 ঘন্টা হাতে রেখে লকডাউন ঘোষণা করেছে। একটা গোটা ভারতবর্ষব্যাপী একটা বিশৃঙ্খল অবস্থা হঠাৎ করে লকডাউন ঘোষণা করার ফলে তৈরি হয়েছিল। সেই জায়গায় আমাদের বাংলা কিন্তু মমতাবাহী মুখ্যমন্ত্রী তিনি তার দূরদৃষ্টি সম্পন্ন তা দেখিয়েছেন, নির্দিষ্ট টাইমে লকডাউন করেছিলেন। তাই আজকে আমরা দেখছি বিজেপি দিলীপ ঘোষ বলছেন, রাজ্য সভাপতি কী বলছেন না, লকডাউন নিয়ে বলছে যেখানে লকডাউন মানার দরকার নেই, আমরা সব করবো। আপনারা জানেন, দেখেছেন বিভিন্ন নিউজে, পেপারে, আজকে সেখানেও রাজনীতি করা হচ্ছে। আজকে দিদি যখন বললেন যে পয়লা মে ঘোষণা করেছিলেন যে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, 29শে মে ঘোষণা করেছিলেন বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান খোলা হবে, সেখানে আমরা দেখেছি দিলীপ ঘোষ রাজনীতি করছেন যে ধর্মীয় প্রতিষ্ঠান খোলা নিয়ে। তারপরে আমরা দেখলাম কি না, তার পরের দিনেই অবশ্য কেন্দ্র সরকার ঘোষণা করেছেন দিদি বলার একদিন পরে যে ধর্মীয় প্রতিষ্ঠান খোলা হবে তার নির্দিষ্ট নিয়ম রেখে। আজকে বিজেপি শুধুমাত্র বাংলাকে হেয় করা, শুধুমাত্র বাংলাকে নিচু দেখানো, শুধুমাত্র ছোট করা, অপমান করা, তার কারণে কিন্তু একটার পর একটা রাজনীতি করে চলেছে, যে রাজনীতি বাংলার মানুষেরই কিন্তু ক্ষতি করছে, বাংলার মানুষকে আজকে বিপদের মুখে ফেলছে। আজকে আমরা যদি এরপরে দেখি পরিযায়ী শ্রমিক সবচেয়ে বড় রাজনীতি করছে, সবচেয়ে বড় খারাপ করছে বাংলার ক্ষেত্রে, বাঙালির ক্ষেত্রে পরিযায়ী শ্রমিক নিয়ে। আমরা কি দেখেছি, মোদী সরকার ঘোষণা করেছেন 3 ঘন্টা হাতে রেখে লকডাউন, যে 3 ঘন্টা হাতে রেখে লকডাউন ঘোষণা করার ফলে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক বাংলা সমস্ত রাজ্যে বিভিন্ন জায়গায় আটকে পড়েছে, বাংলারও অনেক আটকে পড়েছে। দিদি তারপরেই সম্ভবত 27 তারিখ দিদি 18টা রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছিলেন যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা আমাদের বাংলা সহ বিভিন্ন রাজ্যে আটকে আছে, তাদের জন্য সাহায্য করা হয়, তাদের জন্য পাশে দাঁড়ানো হয়। আজকে চিঠি দিয়েছিলেন। তারপরে তিনি বলেছিলেন যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা রাজ্যের বিভিন্ন জায়গায় আটকে আছে অন্যান্য রাজ্যে, তাদের আবার স্নেহের পরশের মাধ্যমে তাদের পাশে দাঁড়িয়েছেন। আজকে বিভিন্নভাবে মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী একটার পর একটা সিদ্ধান্তের মাধ্যমে এই পরিযায়ী শ্রমিকদেরকে আনার ব্যবস্থা করেছেন। কিন্তু আমরা দেখলাম মোদী সরকারের বিভিন্ন রকম সিদ্ধান্ত, কিভাবে বাংলার বুকে পরিযায়ী শ্রমিক নিয়ে রাজনীতি করা যায়, কিভাবে বাংলাকে বিপদে ফেলা যায়, সেই কারণে কিন্তু একটার পর একটা ভাবনা চিন্তার মাধ্যমে আজকে আমরা দেখেছি বাংলাকে ছোট করার চেষ্টা করা হচ্ছে। সেই জায়গায় আমরা দেখলাম কি না, মোদী সরকার ঘোষণা করলেন যে যারা বাইরে আছে পরিযায়ী শ্রমিক তাদেরকে এই মুহূর্তে ফেরানো যাবে না। তার আবার কয়েকদিন পর ঘোষণা করলেন যে যারা মানে লকডাউনের ঠিক কয়েকদিন আগে অন্যান্য রাজ্যে গেছে তাদেরকে একমাত্র বাসে করে ফেরানো হবে। তারপরে আবার 1 তারিখ বললেন যে ট্রেন দেওয়া হবে পরিযায়ী শ্রমিকদের জন্য। এই যে বিভিন্ন সময় বিভিন্ন রকম মন্তব্য করছেন 2-1 দিন ছাড়া, যার ফলে কিন্তু মানুষ বিভ্রান্ত, পরিযায়ী শ্রমিকরা বিভ্রান্ত। আজকে এই পরিযায়ী শ্রমিক নিয়ে বিভিন্নভাবে রাজনীতি করছে। সেই জায়গায় মানুষকে সচেতন হতে হবে, বাংলার মানুষকে বুঝতে হবে যে বাংলাকে শুধুমাত্র হেয় করার জন্য, বাংলাকে ছোট দেখানোর জন্য, বাঙালির আত্মসম্মান নিয়ে খেলা করার জন্য বিজেপি রাজনীতি করছে। সেই জায়গায় আমি
বলবো এই ব্যাপারে অত্যন্ত সচেতনতার সঙ্গে আমাদেরকে দেখতে হবে। এরপরে আমরা দেখেছি যে পরিযায়ী শ্রমিকের যারা আটকে গিয়েছিল বা তাদের পরিবার যাতে সুরক্ষিত থাকে, তাদের পরিবার যাতে খেতে পায়, তার কারণে তিনি খাদ্য সুরক্ষার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা করেছেন। সেখানে আমরা কি দেখেছি যে সমস্ত পরিবারের রেশন কার্ড নেই বা ডিজিটাল রেশন কার্ড নেই, সেই রকম প্রায় 60 লক্ষ মানুষকে বাংলার বুকে কুপন দেওয়া হয়েছে, যে কুপনের মাধ্যমে তারা 5 কিলো করে চালের সুবিধা পাচ্ছে। এবং এই রকম প্রায় গোটা বাংলায় 90% মানুষ এভাবে খাদ্য সুরক্ষার মধ্যে তারা খাদ্য পাচ্ছে, তাদের জীবন জীবিকা যাতে ঠিকঠাক হয় সেভাবেই কিন্তু আজকে চলছে। সেটা নিয়েও রাজনীতি করছে। আমরা জানি যে বিভিন্ন জায়গাতে রেশন ডিলারদের নামে ভুলভাল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা দেখেছি যে যে জায়গায় হয়তো টুকটাক প্রবলেম হয়েছিল, সেই জায়গায় কিন্তু সরকার তাদের যারা আইন বিরুদ্ধ কাজ করেছিল বা নিয়ম বিরুদ্ধ কাজ করেছিল তাদের বিরুদ্ধে স্টেপ নিয়েছেন। তার মধ্যে 762 জন ডিলার, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। 79 জন ডিলারকে সাসপেন্ড করা হয়েছে। 45 জন ডিলারকে গ্রেপ্তারও করা হয়েছে। আমরা দেখেছি রানাঘাটের একটা রাইস মিলে সেখানে কি করা হয়েছিল না, সেখানে আপৎকালীন খাদ্যের সুরক্ষার জন্য মানুষ সেখানে কিছু কাজ করেছিল। সেই জায়গায় আমি দেখলাম বিজেপি রাজনীতি করছে, ভুল তথ্য প্রচার করেছিল যে রেশন হোল্ডিং। আমরা তারপরে দেখেছি পেপার মিডিয়া, সংবাদ মাধ্যম, তারা এই খবরটা প্রচার করার পর যখন স্টেপ নেওয়া হলো প্রশাসনিকভাবে পুলিশের মাধ্যমে, সেই জায়গায় আসল তথ্য উঠে এলো যে তারা আপৎকালীন খাদ্যের ব্যবস্থা করেছিল এর মাধ্যমে। সেই তথ্য কিন্তু ফাঁস হয়েছে, জানতে পেরেছে মানুষ বুঝতে পেরেছে। আবার বিজেপি যখন এই রেশন ডিলার বলুন খাদ্য সুরক্ষা নিয়ে রাজনীতি করছে বিভিন্ন সময় বিভিন্নভাবে, সেই জায়গায় আমরা কি দেখতে পেলাম যে জলপাইগুড়ির বানারহাট, সেই বানারহাটে বিজেপির পার্টি অফিসে রেশনের বহু মাল, খাদ্য সুরক্ষা যোজনার বহু মাল স্টক করা আছে, অথচ তারা নিজেরা দুর্নীতি করছে, নিজেরা চুরি করছে, আর বাংলার মানুষকে অপমান করছে, তৃণমূল কংগ্রেসকে অপমান করছে। যারা কাজ করছে, যারা মাঠে আছে, যারা ফিল্ডে আছে, যারা মানুষের পাশে থেকে 24 ঘন্টা মানুষের পাশে থেকে তারা কাজ করছে, তাদেরকে বিভিন্নভাবে অপমান করার চেষ্টা করছে। এর পাশাপাশি বলি যে আমফান, এর পরবর্তী আমরা দেখেছি আমফান এসেছে, মরার ওপর খাড়ার ঘা যাকে বলা হয়। যে আমফানে আমরা দেখেছি আমফান আসবে, প্রাকৃতিক দুর্যোগ, আমরা পারতাম চুপচাপ ঘরে বসে কিছু না করতে, কিন্তু আমরা দেখেছি আমরা নিজেদের ভয়ে নিজেদের ঘরটা আগে সারায়, আমরা কেন বাইরে বেরোবো। কিন্তু আমরা দেখেছি দিদি ঘোষণা বলছেন যে প্রত্যেকটা জনপ্রতিনিধি, প্রত্যেকটা প্রশাসনিক যারা লিডার আর দায়িত্বে আছেন, তারা সবাই কিন্তু যেন মাঠে থাকে আমফানের এই দুর্যোগের সময়, তাদেরকে মানুষকে রক্ষা করা। যাদের কাঁচা বাড়ি, তাদেরকে কিভাবে বাড়িতে যেগুলো ভেঙে যেতে পারে সেগুলো কিভাবে সুরক্ষিত রাখা যায়, বা সেইগুলোকে সে সমস্ত মানুষদের কীভাবে সুরক্ষিত জায়গায় রাখা যায়। এরকম ভগ্নপ্রায় বাড়ি, সেইগুলো কিভাবে মানুষগুলোকে রাখা যায়, তাদের খাদ্যেও যাতে তারা পায় ঠিকঠাক, সেগুলো কীভাবে সুরক্ষিত রাখা যায় তার কিন্তু ব্যবস্থা তিনি করেছেন। তাই আমরা দেখেছি আমফানের আগে, একদিন আগে বলুন 2 দিন আগে, আমরা দিদির নির্দেশ মতো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা মিটিং করেছি সমস্ত আধিকারিক বৃন্দদেরকে নিয়ে, এবং সেখানে নির্দেশ দেওয়া হয়েছিল যে যারা এরকম কাঁচা বাড়ি পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, হ্যাঁ, পুরানো বাড়ি পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই সমস্ত মানুষদেরকে তারা নির্দিষ্ট জায়গায়, স্কুল বলুন, নির্দিষ্ট ত্রাণ শিবির বলুন, সেখানে নিয়ে গিয়ে তারা সুরক্ষিত রাখবে। আজকে আমরা তাই দেখেছি ডেবরার বুকে আমরা এই আমফানে অনেক ক্ষতি হয়েছে ঠিকই, কিন্তু আমরা একটা প্রাণহানির খবর পাইনি। আজকে বাংলায় এই রকম আমরা যদি তথ্য যদি তুলে দিই আপনাদের হাতে, এই আমফানে যে ঝড়, তার আগে থেকেই মানুষকে প্রায় 8.5 লক্ষ মানুষকে নির্দিষ্ট সুরক্ষিত জায়গায় রাখা হয়েছিল, নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছিল, এবং সেখানে ক্ষতি প্রায় কয়েক লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছিল। আমরা সেখানে কি দেখলাম,
সেই ক্ষতিতে মোদি এসেছিলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই দুর্গত এলাকায়, আমফান দুর্গত এলাকায় এসেছিলেন। তিনি সার্ভে করে গেছেন, দেখে গেছেন যেখানে কয়েক লক্ষ কোটি টাকা খরচ হয়েছে বা ক্ষতি হয়েছে। বাংলার কয়েকটা জেলার পরিকাঠামো পুরো ধ্বংস হয়ে গেছে। সেই জায়গায় মোদি এসে দেখে গিয়ে কি বললেন না, সামান্য 1000 কোটি টাকা দেবেন, 1000 কোটি টাকা দেবেন। সেই 1000 কোটি টাকা দেবেন, সেই জায়গায় আমরা কি দেখছি, বাংলার বকেয়া পাওনা যেটা বাংলা পাবে 53,000 কোটি টাকা, সেখানে সামান্য 1000 কোটি টাকা বাংলাকে দিচ্ছে। একদিকে যেমন বাংলাকে বঞ্চনা করছে, তার প্রাপ্য পাওনা থেকে তাকে দিচ্ছে না, আবার এই কঠিন সময়, বাংলার এই প্রাকৃতিক দুর্যোগ সহ এই কঠিন সময় যেখানে প্রয়োজন সেইখানেও কিন্তু মোদী সরকার সেভাবে দিচ্ছে না, মানুষের পাশে তারা থাকছে না। এবং আমরা এরপরেও দেখেছি যে দিদি ঘোষণা করেছেন যে সমস্ত বাড়ি পড়ে যাবে, যে সমস্ত বাড়ি সম্পূর্ণভাবে ভেঙে পড়বে বা কিছুটা ভেঙে পড়বে, তাদেরকেও কিন্তু দিদি বিভিন্নভাবে আর্থিক সাহায্য করে দিয়েছেন, এখন পর্যন্ত করে দিয়েছেন। 9 দিনের মধ্যে প্রায় বাংলার বুকে 9 দিনের মধ্যে 9 লক্ষ পরিবারকে দিদি 20,000 টাকা করে তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছেন, পেয়ে গেছে। এখন আরও চলছে, যেগুলো পার্টলি ড্যামেজ, আরও আমাদের কাজ চলছে, সেগুলো সার্ভে করে দেখা হবে। দেখে তারা উপযুক্ত হলে তাদেরকে অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী তাদের আর্থিক সাহায্য তাদেরকে পাইয়ে দেবে। এবং এর পাশাপাশি আমাদের যে সমস্ত ঘর ভেঙে গেছে, তাদের MGNRG-এর মাধ্যমে, তাদের যদি জব কার্ড থাকে MGNRG-এর মাধ্যমে তাদেরকে আরও, যদি ঘর করে MGNRG-এর মাধ্যমে তাদেরকে আরও 28,000 টাকা দেওয়া হবে। এইভাবে দুর্গত মানুষের পাশে থেকে মানুষকে সুরক্ষিত করা, মানুষকে কী বলবো, তাদের আশ্বাস দেওয়া এই সরকারই কিন্তু একমাত্র করছে। মানুষের পাশে থেকে তাদের জীবন জীবিকা রক্ষা করে চলেছে। আজকে বিজেপি শুধুমাত্র রাজনীতি করার জন্য, সংকীর্ণ রাজনীতি এবং রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আজকে তারা রাজনীতি করছে, বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করছে। আজকে আমাদের ডেবরা সহ বাংলার অনেক ক্ষতি হয়েছে, চাষের প্রচুর ক্ষতি হয়েছে। আজকে আমরা জানি প্রায় কয়েক কোটি টাকা এই পশ্চিম মেদিনীপুরেই ঢুকেছে, যা চাষের ক্ষতি যারা হয়েছে তাদের ক্ষতিপূরণ পাওয়ার জন্য। আজকে ফর্ম বিলি হচ্ছে, ফর্ম পূরণ হচ্ছে। যাদের চাষের ক্ষতি হয়েছে, আমাদের ডেবরার ধান থেকে শুরু করে, পান থেকে শুরু করে, আজকে বিভিন্ন দিক, বাদাম থেকে শুরু করে প্রচুর ক্ষতি হয়েছে। সেই সমস্ত যারা ক্ষতি হয়েছে, মাছ থেকে শুরু করে যে সমস্ত ক্ষতি হয়েছে সেগুলো লিস্ট হচ্ছে, তারাও কিন্তু আর্থিক সাহায্য খুব দ্রুত পাবে, তাদের অ্যাকাউন্টে চলে যাবে। এইভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে আমফান এবং করোনা, একদম সাঁড়াশি আক্রমণ বলা যায়, প্রাকৃতিক দুর্যোগ সহ এবং অদৃশ্য শক্তি করোনা, সেখানে মানুষের পাশে থেকে, একদম মানুষকে সামনে রেখে, মাঠে থেকে আজকে তিনি লড়াই করে চলেছেন, মানুষকে আশ্বাস দিচ্ছেন, বেঁচে থাকার আশ্বাস। কারণ এই করোনা হলো মানুষের কাছে অস্তিত্ব রক্ষা লড়াই। আমাদের অস্তিত্ব বাঁচবো, আমরা কি আদৌ বাঁচবো? আমরা যারা এখানে আছি আদৌ কি আমরা পৃথিবীতে টিকবো? আমাদের সন্তান সন্ততির আদৌ বেঁচে থাকবে? সেই প্রশ্নের সম্মুখীন এখন প্রত্যেকটা মানুষ আছে। কিন্তু দিদি তাদের আশ্বাস দিচ্ছেন, নিজের জীবনের পরোয়া না করে আজকে দিদি তাদের আশ্বাস দিচ্ছেন, পাশে আসেন, সাবধান বাণী দিচ্ছেন, মানুষের খাদ্য সুরক্ষিত করছেন, বাঁচার জায়গা সুরক্ষিত করছেন। আজকে মানুষ কিন্তু, বাংলার মানুষ অনেক ভালো আছে, অনেক সুস্থ আছে। সেই জায়গায় আমরা দেখছি কিছু বলবো কারণ রাজনৈতিক দল বিজেপি, আজকে আমরা ডেবরার বুকেই কী দেখছি, বিজেপি কদিন আগে রোড অবরোধ করে দিল। আমরা এই আমফান বলুন বা করোনার এই দীর্ঘ সময়ে একটা দিন কোনো বিজেপির নেতা নেতৃত্বকে আমরা দেখিনি ডেবরার বুকে, একটা দিন কখনো দেখিনি ডেবরার বিজেপির নেতারা মানুষের পাশে দাঁড়িয়ে দুটো মাস্ক দিচ্ছে। একটা দিন আমরা দেখিনি যে আমফানের সময় যে মানুষ ভয়ে কি হবে, এত ভয়ানক ঝড় আসছে। আমাদের তৃণমূল কংগ্রেসের আপনারা খোঁজ নেবেন, প্রত্যেকটা ছেলেরা, কেউ বিডিও অফিসে আছে কীভাবে পরিচালনা করা যাবে, কেউ ফিল্ডে আছে কীভাবে মানুষদেরকে স্কুল ঘরে তুলে গিয়ে তাদের দুটো খাওয়ার ব্যবস্থা করা যাবে, প্রত্যেকে ফিল্ডে আছে।
থেকে আজকে কিন্তু আমফানের বিরুদ্ধে লড়াই করা গেছে, প্রাকৃতিক দুর্যোগ মানুষের পাশে দাঁড়ানো গেছে। কিন্তু আপনারা লক্ষ্য করবেন একটি বিজেপির নেতাকর্মী নেই যারা মাঠে থেকে মানুষের পাশে থেকে তাদের সহায় হয়ে তাদের পাশে দাঁড়িয়েছে। তারা শুধু আমরা দেখছি দুদিন আগে বিজেপি রোড অবরোধ করছে, তাদের কি বড় বড় নেতারা আসছে, তারা মানে রাজনৈতিক স্বার্থ, মানে 21 সাল আছে, রাজনৈতিক স্বার্থ তাদেরকে চরিতার্থ করতে হবে, সেই উদ্দেশ্যে তারা আবার মাঠে নামছে। আমরা বলি আমাদের ডেবরার বুকে, আপনাদের জেনে রাখা দরকার, ডেবরার বুকে আমাদের সমস্ত নেতৃত্বরা আছে। করোনা থেকে আজ পর্যন্ত এখনও চলছে বিভিন্নভাবে প্রত্যেকটা নেতা নেতৃত্ব, আমাদের তৃণমূল কংগ্রেস, ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেস প্রত্যেকেই কিন্তু বিভিন্নভাবে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মানুষের পাশে থেকে। আজকে আমাদের রাধাবাবু আছেন, উনি আমাদের ব্লক প্রেসিডেন্ট, ওনার নেতৃত্বে আজকে ডেবরা ব্লকের আমরা প্রায় কয়েক হাজার পরিবারকে, একদম তৃণমূল কংগ্রেসের ব্যানারেই আমরা কয়েক হাজার পরিবারকে আর্থিক খাবার দাবার পৌঁছে দিয়েছি, সাহায্য করতে পেরেছি। আমাদের প্রদীপ কর, আমাদের কর্মাধ্যক্ষ, আমাদের কোর কমিটির গুরুত্বপূর্ণ নেতৃত্ব, ওনার সহযোগিতায় বালিচকে কয়েকটি কমিউনিটি কিচেন চলে, উনি বহু সাহায্য করেছেন, বহু মানুষের পাশে থেকেছেন। প্রত্যেকটা অঞ্চল নেতৃত্ব, আজকে অঞ্চল সভাপতি সহ অঞ্চল নেতৃত্ব আমরা নিজেরা বুথে বুথে গিয়ে দেখেছি, বুথ সভাপতি পর্যন্ত তারাও কিন্তু চাল ডাল আলু তেল নুন করে, মাস্ক সহ, সাবান সহ, সয়াবিন সহ প্রত্যেকটা প্যাকেট করে আমরা নিজেরা গিয়ে উপস্থিত থেকে আজকে বিভিন্ন মানুষের হাতে তুলে দিয়েছি। আজকে আমাদের শিক্ষক সংগঠন বলুন, তারাও নিজেদের উদ্যোগে শিক্ষক সংগঠনও কিন্তু আজকে নিজেদের উদ্যোগে বিভিন্ন জায়গাতে আজকেও আছে, ডেবরায় আজকেও আছে, আপনারা গেলে দেখতে পাবেন কলেজের কাছে চককুমারে, ওখানে আজকেও শিক্ষক সংগঠন তারা নিজেদের আর্থিক সাহায্যের মাধ্যমে তারা কিন্তু পৌঁছে দিয়েছেন তাদের সমগ্র মানে যথাসাধ্য যতটা ক্ষমতা সেই সাহায্য মানুষের হাতে পৌঁছে দিয়েছে। আমি আমার যেমন তৃণমূল কংগ্রেস এতেও করেছি, আমি আমার নিজস্ব উদ্যোগে নিজস্ব এতে করেছি। আমাদের অনেকেই এখানে আছেন, আমাদের শিক্ষক সংগঠন, রিটায়ার্ড যারা শিক্ষকরা ছিলেন তারাও তাদের যথাসাধ্য মতো তারা আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে করেছেন। আজকে এইভাবে ডেবরাবাসী, ডেবরা তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব, ডেবরা ব্লকের সমস্ত নেতৃত্ব, তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব, আজকে আমাদের যারা জনপ্রতিনিধি সকলেই, আজকে অনুপম বাবু আছেন, তার এলাকায় উনি করেছেন, আজকে শ্যামল মুখার্জি আছেন 8 নম্বর জিপি, উনি ওনার যতটা সাধ্য 8 নম্বর গোলগ্রাম জিপিতে করেছেন। এভাবে প্রত্যেকটা অঞ্চল, 7 নম্বরে আমরা দেখেছি অঞ্চল সভাপতি সহ ওখানকার নেতৃত্ববৃন্দ খিচুড়ি প্রদানের মাধ্যমে আজকে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়িয়েছেন। আজকে আমাদের এমপি সাহেব দীপক অধিকারী মহাশয়, উনিও খিচুড়ি প্রদান করেছেন বিভিন্ন জায়গায়, বিভিন্নভাবে ডেবরাতেও হয়েছে, আজকে বিভিন্ন জায়গাতে এন্ডে আমরা দেখেছি খিচুড়ি প্রদানের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাহলে এইভাবে তৃণমূল কংগ্রেস একদম দিদির নির্দেশিত পথে, দিদির দেখানো পথে আজকে কিন্তু প্রত্যেকেই মানুষের পাশে থেকে এই করোনা যুদ্ধে লড়াই করেছে, করোনা মোকাবিলা করছে, মানুষের পাশে থেকে মানুষকে কীভাবে সুরক্ষিত করা যাবে, মানুষকে কীভাবে নির্দিষ্ট দিশা দেখানো যাবে তার হয়ে কিন্তু কাজ করে চলেছে এখনও পর্যন্ত। তাই সেই জন্য বলি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা আমাদের তৃণমূল কংগ্রেস এই সময় যেমন করোনা এক বিভীষিকা রূপ, একটা বিশ্বযুদ্ধ বলা যায়, অদৃশ্য শক্তির সঙ্গে যুদ্ধ, আবার আমফান সেও এক প্রাকৃতিক ভয়াবহ দুর্যোগ, যে দুর্যোগে আমরা দেখেছি বাংলার বেশ কয়েকটি জেলা একদম বিধ্বস্ত প্রায়। সেই বিধ্বস্ত অবস্থা থেকে তাকে পুনর্নির্মাণ করা, সাজানো গুছানো, গাছ রোপণ করা থেকে শুরু করে বিভিন্ন পরিকাঠামো গঠনের জন্য আমরা এখন ব্যস্ত, সরকার এখন কিছুটা ব্যস্ত আছে। বিজেপি বিভিন্ন রকম কথা বলছে, বিভিন্ন রাজনৈতিক দল এটা সেটা মন্তব্য করে এই সময় ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে, মানুষকে ভুল বোঝাচ্ছে, রাজনীতি করার চেষ্টা করছে। তাই আমরা এই মুহূর্তে চেষ্টা করছি আগে আমাদের মানুষের পাশে থেকে বাংলার পরিকাঠামোটা আবার সুন্দর করে গড়ে দিই, যেখানে ধ্বংস হয়েছে, যেখানে নষ্ট হয়েছে, যেখানে ক্ষতি হয়েছে সেটা করে দিই। চাষবাসের ক্ষেত্রে যেখানে ক্ষতি হয়েছে সেখানে মানুষের হাতে সাহায্য, ক্ষতিপূরণের সাহায্য পৌঁছে দিই। সেটা করার পর আমরা আবার বিজেপির এই সমস্ত কুচক্র, বিজেপির এই সমস্ত নোংরা রাজনীতি, এই সমস্ত বিভীষিকাময় রাজনীতি, যে রাজনীতি বাংলাকে নষ্ট করছে, বাংলার সংস্কৃতিকে নষ্ট করছে, ভ্রাতৃত্ববোধকে নষ্ট করছে, সেই জায়গায় কিন্তু আমরা যোগ্য জবাব দেব।
তার জন্য অপেক্ষা শুধু আর কয়েকটা দিন, তার জন্য আমরা নির্দিষ্ট সময় জবাব দেব। এই বলে আমি সকলকে যথাযোগ্য সম্মান জানাই, আমার নেতৃত্ববৃন্দকে সকলকে সম্মান জানিয়ে শেষ করছি।